মেয়েটা জানালার বাইরে থেকে আমাকে বলতে লাগলো, আপনি এত সহজ সরল, আপনাকে এই জন্যই আমার এত বেশি ভালো লাগে, আর আপনাকে বোধহয় আমি পছন্দ করে ফেলেছি। আমি ভেতর থেকে বললাম, আপনি ভেতরে আসুন, আমি আপনাকে দেখতে চাই। বাইরে থেকে মেয়েটা বললেন কি যে, না না, এখন আমাকে যেতে হবে, আপনি খাবারগুলো খেয়ে নিন, আমি এখন চলে যাই, ঠিক আছে? মেয়েটার এই কথা শুনে আমি আরও মরিয়া হয়ে উঠলাম তাকে থামানোর জন্য। বললাম কি যে, না না, আপনি আজকে যাবেন না, আজকে আমার সঙ্গে কিছুক্ষণ থাকুন। কিন্তু মেয়েটা ততক্ষণে সেখান থেকে চলে গিয়েছে, কারণ সেই সুঘ্রাণটা আস্তে আস্তে মিলিয়ে যাচ্ছিল। আমি মেয়েটার দেওয়া সেই বাক্সটা খুললাম, খুলে দেখলাম সারি সারি সাজানো বিভিন্ন প্রকারের মিষ্টি, এবং বাক্সটা দেখতেও খুবই চমৎকার। আমার কাছে দেখে খুবই ভালো লেগেছে। তারপর সেই মিষ্টি থেকে কয়েকটা মিষ্টি নিয়ে খেতে শুরু করলাম। মিষ্টিগুলো গালের মধ্যে দিয়ে আমি আসলে হতভম্ব হয়ে গেলাম, কারণ এত চমৎকার এবং দুর্দান্ত মিষ্টি এর আগে আমি কখনো খাইনি। জিলাপির মতো পেঁচানো একটা মিষ্টি আছে, আসলে জিলাপি না, তবে জিনিসটা খুবই চমৎকার, যেটা এখন তুমি খাচ্ছ। আমি এই মিষ্টি প্রথমবার খেয়ে আসলেই নিজের চোখ এত বড় বড় হয়ে গিয়েছিল স্বাদে, যে বলে বোঝাতে পারবো না। আমি মেয়েটাকে মনে মনে ধন্যবাদ দিচ্ছিলাম এবং তার জন্য দোয়া প্রার্থনা করছিলাম। আমি জানি পরের দিন আবার মেয়েটা আমার সঙ্গে দেখা করতে আসবে। আমার মন অনেক খুশি খুশি, কারণ জীবনে প্রথম কোনো মেয়ের সঙ্গে এরকমভাবে কথা বলছি। আমি এর আগে কখনো মেয়ের সঙ্গে এরকমভাবে কথা বলিনি, বা কারোর সঙ্গে দেখাই হয়নি আমার। ওই যে বললাম না, আমি রাস্তাঘাটে এতিমের মতো বেড়াতাম যখন আমি এতিমখানা থেকে বেরিয়েছি। আর এতিমখানায় যখন থাকতাম তখনকার বিষয় তো আলাদা, এতিমখানার নিয়মকানুনের বাহিরে যেতে পারতাম না। আমার যেহেতু কোনো গার্জিয়ান ছিল না, তাই আমি নিজের মতো করেই বড় হয়েছি, যার কারণে এইসবের সুযোগ জীবনে কোনোদিন ছিল না। দুপুরবেলা নামাজ পড়িয়ে আমি মেয়েটার জন্য অপেক্ষা করছিলাম, কখন রাত হবে আর সে আসবে। অপেক্ষা করতে করতে আমি কোরআন তিলাওয়াত করতে করতেই ঘুমিয়ে পড়লাম। ওই দিন দুপুরে আকাশ বেশ খানিকটা মেঘলা ছিল, আর বেশ ঠান্ডাও পড়েছিল। আমি যে ঘুমিয়ে পড়েছি সেটা আমি নিজেও জানতাম না, তবে এতটুকু বুঝতে পারছিলাম যে ঠান্ডায় আমি কাচুমাচু হয়ে শুয়েছি। আসরের আগ দিয়ে যখন আমার ঘুমটা ভাঙল, আমি দেখলাম আমার গায়ে একটা চাদর টানা। কিন্তু মজার বিষয় হচ্ছে, আমার এখানে কোনো চাদর নেই। দুই একটা পরার মতো জামা কাপড় আর একটা গামছা, আর গায়ে দেওয়ার মতো চাদর তো আমার কোনোদিন ছিল না। আর মাদ্রাসায় তো কখনোই এরকম চাদর আমি কখনো দেখিনি। তাহলে এই চাদরটা আমার গায়ে কিভাবে আসলো? চাদরটার গায়ে থেকে সেই অদ্ভুত সুঘ্রাণটা আসছে, এবং বেশ দামি মনে হচ্ছে। আমার বুঝতে একটুও বাকি রইল না যে সেই মেয়েটা এখানে এসেছিল, যে কিনা প্রতিদিনই আমার সঙ্গে কথা বলতে আসে এবং আমাকে খাবার দিয়ে যায়। তাহলে কি সেই মেয়েটাই আমার গায়ে চাদর জড়িয়ে দিয়েছে? আমার বিশ্বাস হচ্ছিল না। আমি সঙ্গে সঙ্গে উঠে পড়লাম। উঠে চাদরটা নাকে নিয়ে শুকতেই আমার আর কোনো সন্দেহ থাকলো না যে এটা ওই মেয়েটাই, যে কিনা আমার সঙ্গে প্রত্যেকদিন দেখা করতে আসে। আমি রাতের জন্য যেন মরিয়া হয়ে উঠছিলাম। খানিকক্ষণ বাদে সবাই নামাজ পড়ার জন্য চলে আসলেন। আমি আজান দিলাম এবং ফ্রেশ হয়ে নিলাম, তারপর নামাজ পড়ালাম। সন্ধ্যার পরপরই আমার জন্য খাবার আসলো গ্রামের কোনো একটা বাড়ি থেকে। সেই খাবারগুলো আমি না খেয়ে সাইডে সরিয়ে রাখলাম, কারণ হচ্ছে আমার জন্য ও প্রত্যেক দিনই প্রায় ভালো ভালো খাবার নিয়ে আসে। ওই খাবারগুলো না খেয়ে এইগুলো তো খাবো না, আর ওই খাবারগুলো বিশেষ স্পেশাল, কারণ আমার ওকে খুব বেশি ভালো লাগতো, এবং ও যেটা আনতো সেটা খুব তৃপ্তি নিয়ে খেতাম। সেটা যদি খারাপও হতো তাও তৃপ্তি নিয়ে খেতাম। অবশ্য কখনো খারাপ হয়নি, তবে মেয়েটার জন্য আমার মায়া লাগতে শুরু করলো। কেন যেন সারাদিন মেয়েটার জন্যই আমি অপেক্ষা করতাম। রাত তখন 11:30 কি 12টা হবে। আমি আমার ঘরের বারান্দায়, মসজিদের বারান্দায় বসেই কোরআন তেলাওয়াত করছিলাম। খানিকক্ষণ বাদে সেই বিড়ালটাকে আমার আশেপাশে ঘোরাঘুরি করতে দেখলাম। আমি তাকে বললাম কি যে, আই এদিকে আয়। বিড়ালটা আমার কাছে আসলো, কাছে এসে আমার গা ঘেঁষে বসলো। আমি বিড়ালটাকে কোলে নিয়ে আদর করতে লাগলাম। খানিকক্ষণ আদর করার পরে আবার কোরআন শরীফ তিলাওয়াত করছি, একদম কণ্ঠ ছেড়ে দিয়ে। কিন্তু মেয়েটা যে আসছে না, সেজন্য কেমন যেন খটখট লাগছে মনের মধ্যে। খানিকক্ষণ বাদে দেখলাম বিড়ালটা লাফ দিয়ে বাইরে বেরিয়ে গেল, এবং বাইরে বেরোনোর কয়েক সেকেন্ড পরেই বাইরে থেকে কণ্ঠস্বর আসলো, আপনি কি ঘুমিয়ে পড়েছেন? আমি বললাম কি যে, না না, ঘুমাইনি, আমি তো আপনার জন্যই বসেছিলাম, আপনি আসতে এত দেরি করলেন যে? মেয়েটা তখন বলল, খুব অপেক্ষা করা হচ্ছে বুঝি, তাই না? আমি বললাম, তা একটু হচ্ছে, তবে সেটা কেন, অপেক্ষা কেন করছেন? আমি তখন বললাম,
জানি না, তবে কেন যেন আপনার সঙ্গ আমার খুব ভালো লাগে। আপনার সঙ্গে কথা বলতে খুব ভালো লাগে। আপনাকে খুব বেশি দেখতে ইচ্ছে হয়। আচ্ছা, আপনি কোথায় থাকেন? আর এরকমভাবে রাত্রেবেলা আমার সঙ্গে দেখা করতে কিভাবে আসেন? মেয়েটা তখন জানালো, এত কিছু জানতে হবে? না জানলে হয় না। আমি বললাম, ঠিক আছে, সমস্যা নেই। তবে এতটুকু বুঝতে পেরেছি যে আপনি আমার জন্য কোনো হুমকি নন এবং আমাকে কোনো ক্ষতিও করবেন না। যার কারণে আমার আপনার সঙ্গে এবং আপনাকে বিশ্বাস করতে কোনো কষ্ট নেই। আপনি যেই হন না কেন, আপনাকে আমি বিশ্বাস করি। সেই মেয়েটা বাইরে থেকে বলে উঠলেন, এত বিশ্বাস করা কিন্তু ভালো না। আপনাকে যদি আমি নিয়ে বিক্রি করে দেই? আমি তখন জানালাম, জীবনটাই তো বিক্রি হয়ে গিয়েছে এই জীবনের কাছে, এই পৃথিবীর কাছে। আপনি আর নিয়ে কি বিক্রি করবেন? মেয়েটা তখন জানালো, আসলে আমি বুঝতে পারলাম না আপনি কি বলছেন। আহ, আমি তখন বললাম, না না, তেমন কিছু না। আপনি ভালো আছেন তো? মেয়েটা তখন জানালো, হ্যাঁ, আমি ভালো আছি। আপনি ভালো আছেন? এতক্ষণ এখানে দাঁড়িয়ে আপনার কণ্ঠস্বর শুনছিলাম, কত মধুর কণ্ঠ। আরেকটু কোরআন তিলাওয়াত করুন। আমি বললাম, আমার ক্ষুধা লেগেছে, আমি আপনার জন্য অপেক্ষা করে বসে আছি সেই কখন থেকে। তারপর মেয়েটা জানালো, আমার জন্য বসে আছেন? কিন্তু কেন? আমি বললাম, আমি যে আপনার দেওয়া খাবার ছাড়া খাই না। আমাকে গ্রাম থেকে খাবার দিয়ে গিয়েছে, আমি সেগুলো না খেয়ে রেখে দিয়েছি, কারণ আপনি খাবার আনবেন সেগুলো খাবার জন্য লোভ নিয়ে বসে আছি। এই কথা বলার পর মেয়েটা বলল, ও মা, আমি তো আপনার জন্য আজকে কোনো খাবারই আনিনি। এ মা, দেখো কি ভুল হয়ে গেল। কি, কোনো খাবার আনেননি? আমি মন খারাপ করে বললাম। তারপর মেয়েটা অট্ট হাসিতে ফেটে পড়ল। হাসিটার মধ্যেও এক ধরনের মায়া কাজ করে। মেয়েটার হাসি শুনে আমার এত বেশি মায়া লাগছিল, যেন মনে হচ্ছিল সে হাসতেই থাকুক, আমি বোকামি করি একটার পর একটা, আর সে হাসতে থাকুক। আমি বললাম, হাসছেন কেন? আমি না খেয়ে আছি আর আপনি হাসছেন? না, এটা কিন্তু ঠিক না। মেয়েটা তখন বলল যে, আপনি যে আসলেই অনেকটা বোকা সেটা এখন হাড়ে হাড়ে টের পাচ্ছি আমি। আপনার জন্য খাবার নিয়ে এসেছি, আমি কি খাবার না নিয়ে এসে পারি? এই যে নিন। তাই বলে মেয়েটা তার হাত বাড়িয়ে দিল। মেয়ে তার হাতে সুন্দর দেখতে একটা সাদা জামা পরা, ফুল হাতা জামা। হাতটাও অসম্ভব রকমের সুন্দর। আজকে খাবার নেওয়ার সময় মেয়েটার হাতে হাত লেগে গেল আমার। তার হাতটা এত বেশি নরম, আমার ইচ্ছে করছিল যেন হাতটা একটু ছুঁয়ে দেখি, কিন্তু না, এটা অভদ্রতামি হবে। তারপর আমি খাবারটা তার হাত থেকে নিয়ে নিলাম। দেখলাম আজকে বেশ ভালো ভালো খাবার নিয়ে এসেছে, মাংস, সবজি, বিভিন্ন ফল সাজানো। এত খাবার আমি একসাথে জীবনে কোনোদিন চোখে দেখিনি। তারপর মেয়েটা বলল, কি খাবার পছন্দ হয়েছে? আমি প্রায় কান্নাই করে দিলাম, কারণ হচ্ছে এত খাবার আমি আমার জীবনে কোনোদিন খাইনি জন্মের পর থেকে। মেয়েটা আমার কান্না দেখে বলল কি ব্যাপার, কান্না করছেন কেন? আমি তখন বললাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার জন্য এত কিছু করার জন্য। আমি না আমার জীবনে কোনোদিন এসব খাবার খাইনি, জীবনের প্রথম একসঙ্গে মনে হয় এত ভালো খাবার খাবো। এই কথা শুনে মেয়েটা বলল, কি বলছেন, এত খাবার কোনোদিন খাননি একসঙ্গে? আমি তো প্রতিদিনই এগুলো খাই। আমি বললাম, আমি জীবনে খাইনি, এতিম ছিলাম তো, এই কারণে হয়তো। এই কথা শুনে মেয়েটার মন খারাপ হয়ে গেল। এতিম মানে? আমি আসলে বুঝতে পারলাম না। আপনার বাবা মা নেই? আমি বললাম, আমার বাবা মা মারা গিয়েছে যখন আমার বয়স 7-8 বছর। মেয়েটা তখন নরম কণ্ঠে জানালো, কি বলছেন? আমি তো জানতাম আপনার বাবা মা পরিবার সবাই আছে, তবে আপনি যে একজন এতিম সেটা আমি জানতাম না। আপনার এই কথা শুনে আমার খুবই খারাপ লাগলো। তারপর আমি বললাম, আমি ছোটবেলা থেকে খুব কষ্ট করে বড় হয়েছি। জানেন, আমার যখন 7 বছর বয়স তখন আমার বাবা এবং একটু বড় হতেই আমার মা দুজনই মারা যান। তারপর আমি দাদির কাছেই মানুষ হয়েছিলাম, কিন্তু দাদি মারা যাওয়ার পরে আমার যেসব জমি ছিল সেসব জমি আমার চাচারা দখল করে নেয়, আমাকে সেখানে থাকতে দেয়নি। দাদি মারা যাওয়ার পর আমি সেখান থেকে চলে আসি, আর স্বাধীনতা যুদ্ধের পরে তো সমস্ত কিছু ওলটপালট হয়ে গিয়েছিল, যার কারণে আমাকে আর সেখানে থাকতে দেওয়া হয়নি। আমিও আমার বাবার পৈতৃক ভিটায় আর ফিরে যাইনি। আমি একটা এতিমখানায় বড় হয়েছি, খুব কষ্ট করে। জানেন, রাত্রে ঘুমাতে পারতাম না, আর যেদিন বৃষ্টি হতো সেদিন ভিজে ভিজে সারা রাত কাটানো লাগতো। দিনও সারা রাত দিন এরকমভাবে বৃষ্টিতে ভিজে ভিজে কাটানো লাগতো। বর্ষার সময় ঠিকঠাক মতো উপরে শুকনো জায়গায় থাকতে পারতাম না, ঠিকমতো খাবার পেতাম না। 3 বেলার জায়গায় 1 বেলার খাতাম।
হয়তো দেখা যেত রাত্রেবেলা ঘুমের মধ্যেই আমার ক্ষুধার চোটে ঘুম ভেঙে যেত। আর সেই মানুষ এখন এত দামি দামি খাবার চোখের সামনে দেখলে তো কষ্ট পাবেই, তাই না? আমি কান্না করছিলাম। মেয়েটা আমাকে বলল, আহা, আপনি কান্না করবেন না। আপনার কান্না দেখলে আমার ভীষণ খারাপ লাগে। আসলে আজকে আমাদের বাসায় একটা অনুষ্ঠান ছিল। সেই অনুষ্ঠানের খাবারগুলোই আমি আপনার জন্য বাঁচিয়ে নিয়ে এসেছি। আপনি দয়া করে খান। কিন্তু আমি তখনও বাচ্চাদের মতো কান্না করে যাচ্ছিলাম। মেয়েটা তখন জানালার কাছে আসলো। প্রথমবারের মতো মেয়েটার চোখ দুটো দেখে আমি যেন পাগল হয়ে যাচ্ছিলাম। আমার কান্না হঠাৎ করে থেমে গেল, কারণ হতভম্ব হবার তো একটা লিমিট থাকে। মেয়েটার চোখ দুটো এত সুন্দর এবং তার চোখের মণিগুলো একদম বাদামি রঙের। মেয়েটা আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। হালকা আলোয় তাকে দেখা যাচ্ছে। আমি হারিকেনের আলোটা আরেকটু বাড়িয়ে দিলাম। মেয়েটাকে দেখে আমি বললাম, মাশাআল্লাহ, আপনি দেখতে তো খুব সুন্দর। মেয়েটা তখন বলল, কই, আপনি তো আমাকে দেখেননি। আমি তো মুখের নাকাপি সরাইনি, তাহলে আপনি কিভাবে বুঝলেন যে আমি সুন্দর? মেয়েটা সাদা রঙের একটা বোরকা পরেছিল। তারপর সে বলল কি যে, আপনি খেয়ে নিন, আমি বাইরে থেকে আপনাকে দেখি। আপনাকে দেখতেও কিন্তু কম সুন্দর নয়। আপনি একদম চাঁদের উপমার মতো। আপনাকে দেখে আমার খুব বেশি ভালো লেগেছে। আপনি আসলে খুবই সৎ, নেক এবং ভালো একজন মানুষ। এরকম মানুষ আমি পৃথিবীতে খুব কমই দেখেছি। তারা শুধুমাত্র আমাদের ক্ষতি করার চেষ্টা করে। তারপর আমি কান্না থামিয়ে খাবারগুলো খেতে শুরু করলাম। মেয়েটা বাইরে থেকেই আমাকে দেখছে, বলছে যে, প্লিজ খেয়ে নিন, দয়া করে খেয়ে নিন। আপনি না খেলে আমিও খেতে পারবো না। আপনাকে খাইয়ে তারপর আমি বাসায় গিয়ে খাবো। আমি বললাম, কি, আপনি খাননি? কেন খাননি? সে মেয়েটা তখন জানালো, আমি ইচ্ছে করেই খাইনি। আপনাকে আগে খাইয়ে তারপর খাবো সেরকমটা ভেবেছিলাম। আপনাকে খাবারগুলো দিয়ে গেলাম। তারপর তারপর কি? আমি বললাম, আচ্ছা ঠিক আছে, কিন্তু আপনি খেয়ে নিন কিছু। আপনি এখান থেকে খেতে পারেন, সমস্যা নেই। মেয়েটা তখন খানিকটা ইতস্তত এবং লজ্জা পেয়ে বলল কি যে, আরে না না, এটা আপনিই খান। আমি আপনাকে দেখি, আপনাকে খেতে দেখতে আমার খুব ভালো লাগছে। খানিকক্ষণ পরে আমি বললাম কি যে, আমার কণ্ঠে কোরআন তেলাওয়াত শুনবেন না? আপনার নাকি খুব ভালো লাগে। মেয়েটা তখন জানালো, আমি তো শুনে ফেলেছি। আপনি একটু আগে যখন কোরআন তেলাওয়াত করছিলেন, তখন তো আপনার পাশে বসেই আমি কোরআন তেলাওয়াত শুনছিলাম। আমি বললাম কি যে, কি বলছেন? আমার পাশে বসে? কিন্তু আপনাকে তো আমি দেখতে পেলাম না। আপনি কোথায় ছিলেন? আমার পাশে বসে কোরআন তেলাওয়াত শুনেছেন? মেয়েটা তখন বলল, আপনার পাশে বসে শুনেছি এবং না না থাক, এটা বলা যাবে না। তাই বলে সে লজ্জা পেল। লজ্জা পেয়ে পাশে সরে গেল। খাওয়া দাওয়া শেষ করে আমি মেয়েটাকে বললাম, আচ্ছা, আজকে কি আপনি আমার সঙ্গে থাকতে পারেন না? আমরা সারা রাত বসে গল্প করব। কেন যেন আপনাকে যেতে দিতে ইচ্ছে করছে না। আমার কথা শুনে মেয়েটাও বোধহয় কিঞ্চিত কান্না করেছিল, কারণ তার হিজাবের নিচের কিছু অংশ আমি ভেজা দেখলাম। তার মানে সেও হয়তো কান্না করেছে আমার এই দুঃখ দুর্দশা শুনে। মেয়েটা আমাকে বলল, আমাকে এখন যেতে হবে, আমি যাই। আপনি অনুমতি দিলে আমি তারপর যাব। এই কথাটা শোনার পর আমার বুকের ভেতরের মধ্যে কেমন যেন একটা বুদবুদ খেলে উঠল, কারণ এত সুখের কথা জীবনে কোনোদিন শুকিনি। কেউ আমার কাছে অনুমতি চেয়ে তারপর যাচ্ছে। মাশাআল্লাহ, মেয়েটা আসলে খুবই ধার্মিক এবং ভালো। আমি বললাম কি যে, আচ্ছা ঠিক আছে, আপনি তাহলে খেয়ে নিন। আপনি তো এখন খাননি, তাই না? আপনি দ্রুত বাসায় ফিরুন। বাসায় ফিরে সেখান থেকে কিছু খাবার খেয়ে নিন, ঠিক আছে? তারপর আবার কালকে দেখা হবে আপনার সঙ্গে। মেয়েটা বলল, আমার যেতে ইচ্ছে করছে না, আমি আর কিছুক্ষণ থাকি। আমি জোর জবরদস্তি করে বললাম কি যে, হ্যাঁ, আপনি এখনো কিছু খাননি, রাত তো অনেক হয়েছে, 12টা বাজে, আপনি গিয়ে কিছু খেয়ে নিন। মেয়েটা তখন বলল, আমার ক্ষুধা নেই, আপনাকে দেখেই আমার প্রাণ ভরে গিয়েছে। এই কথা শুনে আমার মনের ভিতরে তো আরেকটা বাড়ি দিয়ে উঠল, আর মেয়েটার চেহারা দেখার জন্য আমার মন উসকুস উসকুস করছিল। তারপর মেয়েটা সেখান থেকে চলে গেল আমার অনুরোধে। তবে আমার খারাপ লাগছিল যে তাকে এত দ্রুত চলে যেতে বললাম। আসলে কথার রেশ যেন ফোরাচ্ছিল না। প্রতিদিন এরকম 10-15 মিনিট বা আধা ঘন্টার কথা বলায় কি হয়? আমার ইচ্ছে করে তার সঙ্গে সারাদিন বসে গল্প করি। ওই দিনকে রাত্রেবেলা আমার একটুও ঘুম হলো না, কারণ বারবারই আমার মেয়েটার কথা মনে হচ্ছিল। মেয়েটা আমার কাছে আবার কখন আসবে সেসবই আমার বারবার মনে হচ্ছিল। আমি পরের দিনের অপেক্ষা করতে লাগলাম, কিন্তু মাঝখানে 2টা দিন কেটে গেল। মেয়েটা আমার কাছে আর আসলো না। আমি বুঝতে পারছিলাম না মেয়েটা কেন আমার কাছে আসছে না। 2 দিন আমি তার জন্য অনেক অপেক্ষা করেছি। রাত 1টা পর্যন্ত জেগে থেকেছি, কিন্তু কোনোভাবেই সে আসেনি।
আমি আসলে বুঝতে পারলাম না মেয়েটা কি কোথাও হারিয়ে গেল নাকি, বা আমি তো একটাবারের জন্য ভাবিনি যে মেয়েটা কোথায় থাকে। এই গ্রামে কোথাও থাকে বুঝি। আমি পরের দিন সকালবেলা উঠে সারা গ্রাম খুঁজতে লাগলাম, সবার বাড়িতে বাড়িতে যেতে লাগলাম, কিন্তু এরকম করে তার খুঁজে পাওয়া সম্ভব নয়। তবে আশেপাশেই থাকে, কারণ যেহেতু রাত্রেবেলা আসে সেহেতু অনেক দূর থেকে তো আসা সম্ভব নয়। আমি আশেপাশের কয়েকটা বাড়িতে গেলাম, এই এমনি টুকটাক কথা বলার জন্য, বা বললাম কি যে আপনাদের গ্রামটা দেখতে এসেছি, আমি অমুক মসজিদের নতুন হুজুর। দেখতে লাগলাম। তবে মেয়েটাকে দেখে মনে হচ্ছে সে খুব বড়লোক ঘরের মেয়ে, এরকম গরিব ঘরে খুঁজলে হবে না। আমি দেখে দেখে পাকা বিল্ডিং এবং দালানওয়ালা যেসব ঘর আছে সেসব ঘরে খুঁজতে লাগলাম। আর ওই সময়ে পাকা ঘর বা বড়লোকের ঘর খুঁজে পাওয়াটা খুব একটা মুশকিল ছিল, কারণ হচ্ছে তখনকার সময় মানুষ খুব বেশি দরিদ্র ছিল। ছনের ঘর বা দু একটা হাফ টিনের ঘরই দেখা পাওয়া মুশকিল ছিল। আর মেয়েটা ওরকম টিনের ঘরে তো থাকতে পারে, তাই না? আমি কি ভাবছি, আমি প্রায় দুপুর নাগাদ খুঁজলাম, কিন্তু কোথাও পেলাম না। আমি দুপুর পর্যন্ত খুঁজলাম, কিন্তু কোথাও পেলাম না। তারপর মসজিদে এসে আজান দিয়ে নামাজ পড়াতে লাগলাম। হঠাৎ দুপুরবেলা যখন আমি ঘুমাতে যাব, দুপুরের টাইমে একটু ঘুমাতাম খাওয়া দাওয়া শেষ করে, দেখলাম সেই বিড়ালটা আমার বিছানার ওপর বসে আছে। আমি বিড়ালটাকে কিঞ্চিত আদর করতে লাগলাম। তারপর বিড়ালটা আমার গা ঘেঁষে আমার পাশেই শুয়ে পড়ল। আমি ঘুমিয়ে পড়লাম। ঘুম থেকে উঠে দেখি বিড়ালটা আমার পাশে নেই, তার মানে সে কোথাও চলে গিয়েছে। কিন্তু এই বিড়ালটাকে তো সবসময় দেখতে পাই না, সবসময় তো আশেপাশে থাকেও না, কোথায় যায় তাহলে? আমি মাঝে মধ্যেই দেখি। বিড়ালটা আমার খুবই ভালো লাগে, দেখে মনে হয় বিদেশিদের বিড়াল। অনেক সময় আমি শুনেছি যে বিদেশিদের বিড়াল নাকি এরকম খুব ভালো হয়। আমার এক চাচা ছিল এই অঞ্চলেরই, সেই চাচাজি বলেছেন যে বিদেশিদের বিড়াল নাকি খুব আদরে হয় এবং তাদের পেছনে অনেক টাকা পয়সা খরচ করে। আমার নিজেরই এরকম একটা বিড়াল হয়ে গিয়েছে, কোনো টাকা পয়সা খরচ না করেই। মাশাআল্লাহ, সেই চাচা বিদেশ থেকে এসে শুধুমাত্র গল্প করতেন, এখনও মাঝে মধ্যে করেন যখন তার সঙ্গে আমার রাস্তায় দেখা হয়। মেয়েটার জন্য আমার মন কেমন যেন উসখুস করতো। তার পরের দিন আমি তাড়াতাড়ি ঘুমিয়ে পড়লাম, এশার নামাজ পড়ে খাওয়া দাওয়া শেষ করে ঘুমিয়ে পড়লাম। এই 2 দিন তার জন্য অপেক্ষা করে করে আমার যেন প্রহরী কাটছিল না, কিন্তু আজকে আমি ঘুমিয়ে গেলাম। খানিক্ষণ বাদে হঠাৎ করে আমি দেখতে পেলাম আমার রুম একদম আগুনের মতো জ্বলজ্বল করছে, যেন কয়েকশো পাওয়ারের বাতি মসজিদের ভেতরে জ্বালিয়ে দেওয়া হয়েছে। সঙ্গে সঙ্গে আমার ঘুম ভেঙে গেল। আমি তো দেখে প্রচণ্ড পরিমাণ ভয় পেয়ে গিয়েছি, কারণ এত আলো, সামনে কে দাঁড়িয়ে আছে কিছুই বোঝা যাচ্ছিল না। আমি তো বুঝতে পারলাম যে বোধহয় মালাকুল মউত আমাকে নিতে এসেছে, আর এটা সম্ভবত ভালো, এবং আমি ভালো এবং পূর্ণ কাজ করেছি বলেই হয়তো সে ভালো ফেরেশতা রূপে আমার সামনে এসেছে। আমি তো ভয় পেয়ে গেলাম। আমি উঠে তাকে সালাম দিলাম, সে আমার সালামের উত্তর গ্রহণ করলো, কিন্তু খানিকক্ষণ পরে সেই আলোটা আস্তে আস্তে নিভে যেতে লাগলো এবং আমি দেখতে পেলাম আমার সামনে আর কেউ নয়, সেই মেয়েটাই দাঁড়িয়ে আছে যার জন্য আমি 2-3 দিন ধরে অপেক্ষা করছি। আমি এতক্ষণ কি ভুলভালইভাবে ভেবেছিলাম হয়তো আমার হায়াত এখানেই শেষ, মালাকুল মউত আমাকে নিতে এসেছে, কিন্তু আসলে তা নয়। মেয়েটা আমার সামনে দাঁড়িয়ে আছে, তার মুখে কোনো প্রকার নাকাব নেই। আমি তাকে দেখে আসলে হতভম্ব হয়ে গেলাম। এটাকে আমি স্বপ্ন দেখছি নাকি অন্য কিছু? আমি যেন এক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছি। এত সুন্দর মেয়ে মানুষ আমার বাপের জন্মে কোনোদিন দেখিনি। এত সুন্দর মেয়ে মানুষ পৃথিবীতে আসলে হয় কিনা সেটাও আমার জানা নেই। মেয়েটা আমার দিকে এগিয়ে আসলো, তারপর আমার হাত ধরে বলল কি যে, আপনি ভালো আছেন? আমি হাতটা বাড়িয়ে দিলাম তার দিকে, সে আমার হাতটা ধরলো, বলল কি যে, আপনার কাছে আমি 2 দিন আসতে পারিনি, তার জন্য আমাকে ক্ষমা করবেন। আমি তো হতভম্ব হয়ে তার দিকে তাকিয়েছিলাম, কারণ তার এরকম টানা টানা চোখ, চোখের মধ্যে গাঢ় কাজল দেওয়া, মুখের মধ্যে হালকা গোলাপি রঙের কিছু একটা মাখা, নাকগুলো যেন একদম উঁচু উঁচু এবং খুব সুন্দর, যেন গুহার মতো, আর মুখমণ্ডল এত চমৎকার যেন আল্লাহ তাআলা নিজ হাতে ধরে তাকে তৈরি করেছে। আমি যেন স্বপ্নে দেখছি, স্বপ্নের ঘোর আমার কাটছেই না। মেয়েটা আমাকে বলল, কি ব্যাপার, কথা বলছেন না যে? আমি কথা বলবো কি, আমি তো হতভম্ব হয়ে আছি। তারপর মেয়েটা আবার বলল, আচ্ছা আপনি কথা বলছেন না কেন, আপনার কি হয়েছে? আমি তখন বললাম, আসমানের চাঁদ যখন জমিনে নেমে আসে এবং সেই চাঁদ যখন আমার নিজের ঘরে চলে আসে, তখন কি আর মুখে কোনো ভাষা থাকে? মেয়েটা তখন মুচকি হেসে বলল, ওমা তাই বুঝি? আমি বললাম, হ্যাঁ তাই। কেন,
আপনার কি এমনটা মনে হয় না? আপনি তো আসমানের চাঁদের থেকেও সুন্দর। এতদিন কেন এই চেহারা লুকিয়ে রেখেছিলেন? এতদিন কেন আমাকে দেখতে দেননি? আপনাকে ভালোবেসে ফেলবো সেই জন্য? কিন্তু আমি তো আপনার প্রেমে পড়ে গিয়েছি সেই প্রথম দিনই, যেদিন আপনার কণ্ঠস্বর আমি শুনেছিলাম। এই কথা শুনে আমি বললাম কি বলছেন? আপনি আমাকে ভালোবাসেন? মেয়েটা বলল হ্যাঁ, আপনাকে ভালোবাসি আমি। আমি যেন নিজের কানকে বিশ্বাস করতে পারছিলাম না। উনি কি সত্য কথা বলল, নাকি আমি স্বপ্ন দেখছি? আমি সঙ্গে সঙ্গে হাতে শক্ত করে একটা চিমটি কাটলাম। কিন্তু না, এটা কোনো স্বপ্ন না। মেয়েটা সত্যি সত্যি আমার রুমে এসেছে এবং সত্যি সত্যিই সে আমার হাত ধরে রেখেছে। সে আমার বিছানার পাশে বসলো, তারপর বলল, আপনাকে আমি সত্যি সত্যি খুব বেশি ভালোবাসি। এতটা ভালোবাসি যে আমি বলে বোঝাতে পারবো না। আপনার এত সততা এবং জ্ঞান, মেধা এবং আপনার এরকম বোকা স্বভাব আমার খুব বেশি পছন্দ হয়েছে। সবথেকে বেশি পছন্দ হলো কোনটা জানেন? সেদিন আপনি একটা বাচ্চা ছেলেকে সাহায্য করছিলেন, মনে আছে? আমি বললাম আচ্ছা কোন দিন? মেয়েটা তখন বলল, ওই জিনিসটাই আপনাকে আমার দিকে টেনেছে। আপনি কি জানেন? আমি বললাম, না তো, আমি তো জানি না। তখন ওই মেয়েটা বলতে লাগলো, আজকে থেকে প্রায় 2 মাস আগের ঘটনা। আমি তো অনেকদিন ধরেই আপনাকে দেখছি এবং ফলো করছি। আপনার কাছে আসছি তো এই সপ্তাহ 2 হলো, 10-15 দিন ধরে। কিন্তু আপনি হয়তো জানেন না আমি আপনাকে প্রায় 2 মাস ধরে ফলো করছি। 2 মাস আগের একটা ঘটনা, একটা মসজিদে মিলাদ হয়েছিল, আপনার মনে আছে? আমি বললাম, হ্যাঁ তা তো মনে আছে, কিন্তু কত মসজিদে তো মিলাদ হয়, কোথাকার মসজিদ একটু বলেন তো? মেয়েটা তখন বলল, কোথাকার সেটা বলতে পারবো না, তবে আমরা যেখানে থাকি সেখানকার আশেপাশের একটা মসজিদ। আমি ওইখানেই তখন গাছে বসেছিলাম। মাগরিবের নামাজের পরে একটা মসজিদে মিলাদ হওয়ার পরে আপনি খাবারগুলো নিয়ে বের হলেন। বের হবার পরে বাহিরে একজন ক্ষুধার্ত শিশু বসেছিল তার মায়ের সঙ্গে। সেদিন সময়টা ছিল আসরের সময়। মসজিদে মিলাদ দিয়েছিল, সিন্নি দিয়েছিল সম্ভবত। আপনি কলাপাতায় বেশ খানিকটা সিন্নি নিয়ে এসেছিলেন। সেদিন আমি শুনেছিলাম যে আপনি খুবই ক্ষুধার্ত, কারণ আপনি যখন সেই বৃদ্ধ মহিলা এবং তার নাতির সঙ্গে কথা বলছিলেন, আমি ওইখানে দাঁড়িয়ে সবটা শুনছিলাম। আমি বললাম, কি শুনছিলেন? ও, ওই মহিলার কথা? আচ্ছা, ওইটা বাদ দিন, ওইটা এমনিতেই। মেয়েরা তখন বলল, না এমনিতে না, সেদিন আপনিও প্রচণ্ড পরিমাণ ক্ষুধার্ত ছিলেন। আপনার চোখে মুখে ক্ষুধার ছাপ দেখতে পাচ্ছিলাম আমি দেখেছি আপনি বলছিলেন, ইসরে এত পরিমাণ ক্ষুধা লেগেছে, কিন্তু খাবারগুলো ওদেরকে দেওয়াটাই সব থেকে বেশি জরুরি ছিল। তারপর আপনি কূপ থেকে অল্প একটু পানি নিয়ে সেটাকে খেয়ে আপনার পেট ঠান্ডা করলেন। ওই দিন প্রথম দেখেই আমি মেয়েটার চোখের দিকে তাকিয়ে আসলে হারিয়ে যাচ্ছিলাম। এত সুন্দর মেয়ে মানুষ হতে পারে সেটা আমি কোনোদিন বিশ্বাস করতাম না। মেয়েটা আমাকে বলল, কি ব্যাপার, ওভাবে তাকিয়ে কি দেখছেন? আমি বললাম, চাঁদকে দেখছি। তারপর মেয়েটা বলল, আচ্ছা চাঁদ বুঝি আমি? আপনি তো আমার থেকেও সুন্দর। আমি বললাম, তারপর আপনি যে বললেন আমার সঙ্গে আপনি 2 মাস ধরে আছেন, এটা কিভাবে? আমি তো আপনাকে চিনি না, আমি তো কয়েকদিন ধরেই আপনার সঙ্গে কথা বলছি, আর এর আগে তো আমি আপনাকে কখনো দেখিনি। মেয়েটা তখন জানালো, সেদিনকের পর থেকেই আপনাকে আমার ভীষণ ভালো লেগে যায় এবং আপনাকে আমি পিছু নিতে শুরু করি। আমি দেখি আপনি এই মসজিদে থাকেন, এইখানে যান, ওইখানে যান এবং এরকমভাবেই চলাফেরা করেন। আমি ভেবেছিলাম হয়তো আপনি বাড়ি থেকে বেরিয়ে এসেছেন, কিন্তু না। পরবর্তীতে আপনার মুখ থেকে যখন শুনলাম আপনি একজন এতিম, তখন আপনার প্রতি আমার ভালোবাসা এবং শ্রদ্ধা আরও বেশি বেড়ে গেল। আপনাকে দেখে আমার এখন আরও বেশি ভালোবাসা জাগ্রত হয়েছে। আমি বললাম, কি বলছেন? তারপর আমাকে কিভাবে দেখলেন? মেয়েটা তখন বলল, আমি এরপর থেকে আপনাকে ফলো করা শুরু করি এবং তারপর একদিন এই এলাকার এক মসজিদে আপনি বসেছিলেন প্রথম যেদিন আসলেন। আসার পর আপনি দুঃখে কষ্টে এবং ক্ষুধার জ্বালাতনে বাহিরে বসে গলা ছেড়ে দিয়ে কোরআন শরীফ তিলাওয়াত করছিলেন। আপনার মনে আছে? আমি তখন বললাম, হ্যাঁ মনে আছে, মনে থাকবে না কেন? এরকম এক একটা রাত আমি কখনো ভুলি না, আমি সবসময় এগুলো মনে রাখি। খুবই কষ্টে আমার রাত কাটে যখন প্রচণ্ড ক্ষুধা লাগে। তারপর মেয়েটা বলল, আমি সেদিন ওইখানেই ছিলাম, আমি দেখতে পেলাম আপনি কত কষ্ট নিয়ে সেখানে বসে আছেন। আমি আপনার কাছে একটা বিড়ালের রূপ ধরে এসেছিলাম।
তারপর আমি আপনার আশেপাশেই ঘোরাফেরা করেছি। আমি বললাম, কি? একটা বিড়ালের রূপ ধরে? আপনি আসলে কি বলছেন আমি কিছুই বুঝতে পারছি না। বিড়ালের রূপ ধরে আবার আপনি কিভাবে আসবেন? আপনি তো একজন মানুষ, তাই না? আর আপনি কিভাবে বিড়ালের রূপ ধরবেন? এই কথা বলার পর মেয়েটা খানিকটা মুচকি হেসে বলল, আপনি যে আসলেই একটা বোকা সেটা আপনার কথা দেখলেই বোঝা যায়। আপনি কি এখনো বুঝতে পারেননি আমি কোনো আশরাফুল মাকলুকাত না? আমি বললাম, না, তাহলে আপনি কে? আপনি কি কোনো ভূত প্রেতনি?" এইটা বলার পর মেয়েটা আবার খিলখিল করে হেসে দিল। হাসিটা দেখতেও খুব চমৎকার লাগে, তবে আমার খানিকটা ভয় লাগতে শুরু করলো। আমি বললাম, আচ্ছা, আপনি সত্যি করে বলুন তো আপনি কে? আপনাকে দেখে তো আমার এখন হাঁটু কাঁপছে। মেয়েটা তখন আবার হাসতে লাগলো, অট্ট হাসি। এই হাসিতে আমার বুক কাঁপিয়ে দিচ্ছিল। তারপর মেয়েটা বলল, আমি হচ্ছে জিন জাতি এবং আমি জিনেদের সন্তান। আপনি জিন সম্পর্কে অবশ্যই জানবেন। আপনি যেহেতু একজন হাফিজ মানুষ, জিন সম্পর্কে জানা আপনার অবশ্যই জরুরি, তাই না? আমি তখন একটু ভয়ে ভয়ে বললাম, হ্যাঁ, তা জানি, তবে সব জিনেরা খারাপ হয় না এবং আপনিও যে খারাপ না সেটা আমি বুঝতে পেরেছি। আমি ভেবেছিলাম হয়তো আপনি ভূত প্রেত বা পিশাচ জাতীয় কিছু হবেন, কিন্তু না, আপনি একটা ভালো জিন। আমার খানিকক্ষণের মধ্যেই মনে হলো যে না, শুধু শুধুই ভয় পাচ্ছিলাম। তারপর আপনি কি করলেন? তারপর মেয়েটা বলল, তারপর আর কি, আপনার আশপাশ দিয়ে ঘোরাফেরা করতে লাগলাম বিড়ালের রূপ ধরে। আমি তখন লজ্জায় যেন মাথা কাটা যাচ্ছিল, কারণ ওই বিড়ালটাকে আমি কোলে নিয়েছি, বিড়ালটার গায়ে হাত বুলিয়েছি, আবার সেদিন বিড়ালটা আমার সঙ্গে আমার বিছানার পাশে ঘুমিয়েও ছিল। কি লজ্জাজনক ব্যাপার! সঙ্গে সঙ্গেই আমি চোখ নামিয়ে নিলাম। তারপর বললাম, ইস, কি করেছি আমি! আসলেই খুবই লজ্জা লাগছে এখন আমার। মেয়েটা তখন একটু হেসে বলল, লজ্জা লাগছে কেন? আমি বললাম, আপনি বুঝতে পারছেন না? আপনি একটা বিড়াল সেজে আমার কাছে এসেছেন, আপনাকে আমি কোলের উপর নিয়ে আদর করেছি, আবার আপনি আমার সঙ্গে শুয়েও ছিলেন সেদিন। আপনি এটা কেন করলেন? আপনি বিড়ালের সেজে আমার কাছে কেন আসলেন? এই কথা বলার পর মেয়েটা বলল, আপনার আশেপাশে থাকতে আমার ভালো লাগে, তবে শুরুতে শুরুতে আপনার কাছে আসতে আমার ভয় লাগতো এবং আপনি সামনে আসলে কি বলবেন সেজন্যই আমি আড়াল থেকে আপনার সঙ্গে কথা বলতাম। কিন্তু যখন আপনার কণ্ঠ শুনে আপনার এরকম মোহমায়ায় পড়ে গেলাম, আপনার এরকম সততা এবং সরলতার মোহে পড়ে গেলাম, সেদিন থেকেই আমি আর ভয় পাই না। আপনাকে আমার খুব ভালো লাগে, আমি আপনাকে বিয়ে করতে চাই। এই কথা বলার পর আমার মুখ একদম লজ্জায় লাল হয়ে গেল। এতখানি ইতস্তত বোধ আমি আমার জীবনও কোনোদিন করিনি। কারণ হচ্ছে এরকমটা কোনোদিন আমাকে কেউ বলেইনি। আর এরকম একটা মেয়ে মানুষ আমার রুমে এসে বসে আছে, তাও আবার অদ্ভুত রকমের সুন্দরী দেখতে। আমি আমার ছোটবেলায় অনেকের কাছে শুনেছি যে জিনপরীরা দেখতে নাকি অনেক সুন্দরী হয়, আবার অনেকে আছে অনেক কুষ্ঠিত হয়। সুন্দরী যারা আছে তারা ভালো হয় এবং তারা মানুষের উপকার করে। আবার অনেক গল্পেও পড়েছি যে এরকম যারা সুন্দরী পরী হয় তারা মানুষের উপকার করে। তাহলে কি আমার জীবনে সেই উপকারী জিন এসেছে যে কিনা আমাকে বিয়ে করতে চায়? আমি একজন এতিম মানুষ, আমি যদি বিয়ে করিও তাতেও আমার কিছু যায় আসে না, আর না করলেও হয়তো একটু যায় আসবে, কারণ হচ্ছে আমি যে তাকে পছন্দ করে ফেলেছি, আমার মন তাকে দিয়ে ফেলেছি। আর সবথেকে বড় কথা হচ্ছে সে যদি আমাকে নিয়ে মেরেও ফেলে তাতেও আমার কিছু যায় আসে না, কারণ হচ্ছে আমি একজন মানুষ, এতিম মানুষ এবং হতদরিদ্র, না খেয়েই তো বেঁচে আছি, তাই না? এখানে আসার পর জীবন সামান্য একটু গোছাতে শুরু করেছে এবং এই মেয়েটা আমার জীবনে আসার পর থেকে জীবনটা যেন আরও সমৃদ্ধ হতে শুরু করেছে। আমার কেমন যেন ভালো লাগে ওর সঙ্গে থাকতে সবসময়। অবশ্য এখন যুবক বয়স, আমার 23-24 বছর বয়স। এই বয়সে এরকমটা হবে সেটাই স্বাভাবিক। তবে আমি কোনোদিন ভাবিনি যে কোনো মেয়ে আমাকে এরকমভাবে ভালোবাসবে এবং বিয়ের প্রস্তাব দেবে, আর সেটা যদি এত সুন্দরী দেখতে একটা জিন মেয়ে হয় তাহলে তো আরও ভালো। ও আমাকে বলেছে ও আমাকে বিয়ে করতে চায়। আমার বসে বসে এসবই ভাবছিলাম। তারপর মেয়েটা বলল, কি এখন তো লজ্জা লাগছে না আপনার? লজ্জা লাগারও তো কথা না, তাই না? কারণ আমি তো আপনাকে পছন্দ করি এবং আপনাকে বিয়ে করতে চাচ্ছি। বিষয়টা কেমন বলুন তো, ভালো নয়? আমি তখন বললাম, আসলে বুঝতে পারছি না, তবে আপনার এরকম প্রস্তাব আমি ফেলে দিতে পারি না। কারণ হচ্ছে আপনি আমাকে পছন্দ করেন এবং আমি আপনাকে অনেক বেশি পছন্দ করে ফেলেছি। এতে করে আমাদের হয়তো বিয়ে করাই উচিত হবে। তবে একজন মানুষকে আপনি বিয়ে করবেন, এটা কি আপনার পরিবারের লোকজন মেনে নিবে? আপনার পরিবারও তো সবাই জিন, তাই না?
তারা তো একজন মানুষকে তাদের জামাই হিসেবে অবশ্যই মেনে নেবে না। মেয়েটা জানালো তার নাম ফাতেমা। আমি বললাম, জিনদের নামও কি ফাতেমা হয় নাকি? জিন সেই মেয়েটা বলল কি যে, ফাতেমা হয় কিনা জানি না, তবে আমার বাবা বেশ ধার্মিক একজন জিন, এবং আমাদের যে অঞ্চলে আমরা থাকি সেই অঞ্চলের সমস্ত জিনেরাই এরকম বড় বড় মানুষের সঙ্গে মিলিয়ে রেখেছে। শুধু মানুষই নয়, আমাদের অঞ্চলেও অনেক পুরাতন জিন আছে, নেককার জিন আছে, তাদের নামে রাখা হয়েছে। আমার নানিজান আমার এই নামটা রেখেছিলেন ফাতেমা। তিনি নাকি ফাতেমার আমল দেখেছেন, এবং আমার নানিজান অনেক বছর বেঁচেছেন, এবং তিনি ফাতেমার আশপাশেই ছিলেন এবং তার সঙ্গে নাকি কথাও বলেছেন, যার কারণে তিনি আমার নাম ফাতেমা রেখেছিলেন। আমি বললাম, কি বলছেন? আপনার নানিজান এত বছর বেঁচে ছিলেন? সে তো আরও 1500-1600 বছর আগের কথা। তখন সেই মেয়েটা বলল কি যে, জি হ্যাঁ, আমার নানিজান অনেক বছর বেঁচেছেন, এবং জিনেরা কিন্তু অনেক বছর বাঁচে। আপনি বিশ্বাস করবেন কিনা জানি না, আমার বয়সও প্রায় 70-80 বছরের মতো হবে। এই কথা শুনে আমি তো একদম চমকে গেলাম। বললাম, কি 70-80 বছর? তাহলে তো আপনি একদম বৃদ্ধ। তখন সেই মেয়েটা আবার হেসে বলল, আরে না না, এমনটা না। 70-80 বছর বয়স আমাদের কাছে যুবক যুবতীদের মতো। তোমাদের যেমন 24-25 বছর বয়স যুবক যুবতীদের মতো, ঠিক আমাদের কাছেও তেমন। তবে তুমি ভয় পেও না, আমার বয়স নিয়ে তোমার কোনো সমস্যা হবে না। আর এটা আমার আসল রূপই। তুমি হয়তো জানো যে জিনেদের হয়তো মাল্টিপল রূপ ধারণ করতে পারে। চাইলে তারা বিড়াল, সাপ, পোক যে কোনো ধরনের রূপ ধারণ করতে পারে। তবে এটা আমার আসল রূপই, আর আমি তোমাকে ঠকাচ্ছি না। আমি তখন বললাম, আরে না না, ঠকানোর কি আছে? আপনি যেটা বলবেন সেটাই, আপনাকে আমি বিশ্বাস করি। মেয়েটা তখন বলল, এত সহজে বিশ্বাস করে ফেললেন? যদি আপনাকে নিয়ে বন্দি করে রাখি অথবা খেতে না দিই? আমি বললাম, সেটা করার হলেও অনেক আগেই করে ফেলতেন। এতদূর পর্যন্ত জল গড়াতে দিতেন না। আর কেনই বা আমার মতো সাধারণ একজন মানুষের জন্য আপনি এত কিছু করবেন? নিশ্চয়ই সেখানে ভালোবাসা আছে। ভালোবাসা ছাড়া তো এটা সম্ভব নয়, তাই না? ভালোবাসার জন্য হয়তো আপনি এটা করেছেন, আমি সেটা বুঝি। তারপর মেয়েটা বলল, সত্যিই আপনি অনেক বোকা, বুঝেছেন? আমি তখন বললাম, বোকা হলে হয়েছি। মেয়েটা তখন বলল, আচ্ছা ঠিক আছে, আমি এখন যাই। হ্যাঁ, আর তোমার জন্য আমি খাবার আনতে পারিনি, আপনি করে বলতে পারবো না। আমি তোমাকে তুমি করে বলছি, ঠিক আছে? আমি বললাম, আচ্ছা ঠিক আছে, তবে আপনি আবার কবে আসবেন? আপনাকে না দেখলে আমার একটুও ভালো লাগে না। আপনি জানেন, গত 2 রাত আমি একটুও ঘুমাতে পারিনি আপনার জন্য। আপনি কেন আসলেন না? মেয়েটা তখন বলল, সমস্যা ছিল, এই জন্য আসতে পারিনি। তবে আমি আবার কালকে আসবো, ঠিক আছে? তুমি ভালো থেকো, আর আপনি আপনি করে বলা যাবে না, তুমি করে বলবা, ঠিক আছে? আমি বললাম, এটা কিভাবে বলে? আপনি আমার থেকে কত বড়? তখন সেই মেয়েটা আবার বলল, মানে ফাতেমা, যে সম্পর্কের মধ্যে আপনি তুমি বলে কোনো কথা নেই, যে যেরকমভাবে বলতে পারে, তবে তুমি ডাকটাই সম্ভবত আমাদের জন্য সব থেকে ভালো হবে। আমি তখন বললাম, আচ্ছা ঠিক আছে, তুমি কখন আসবে ফাতেমা? ফাতেমা বলল কি যে, আমি আসবো, খুব শীঘ্রই আসবো। তুমি এখন ঘুমিয়ে পড়ো, ঠিক আছে? রাতে কি খাবার খেয়েছো? এসে তোমার ঘুমটা ভাঙিয়ে দিলাম। ফাতেমার এই কথা শুনে বললাম, হ্যাঁ, তুমি 2 দিন ধরে আসছো না? আমি গত 2 দিন না খেয়েছিলাম, রাতে খাইনি, কিন্তু আজকে প্রচণ্ড ক্ষুধা লেগেছিল, ভেবেছিলাম তুমি হয়তো আজকেও আসবে না, এই কারণে খেয়ে নিয়েছি। তুমি কিছু মনে করো না। ফাতেমা বলল, আরে না না, তোমার যা মন চায় তুমি তাই করতে পারো। আমি তোমার স্বাধীনতার উপর কখনো হস্তক্ষেপ করব না। আর তুমি যে একজন সৎ এবং নেক ভালো মানুষ, সেটা আমি জানি। তোমার মতো একজনকে জীবনসঙ্গিনী হিসেবে পেলে আমি নিজেকে ভাগ্যবান মনে করব। এটা বলার পর ফাতেমা বলল কি যে, আমিও তোমাকে আমার জীবনসঙ্গী হিসেবে পেলে আমি ভাগ্যবান মনে করব। শোনো, আমি তোমাকে কালকে নিতে আসবো, ঠিক আছে? কালকে প্রস্তুত হয়ে থেকো। আর দুপুরবেলা কেউ এসে তোমাকে কিছু জামা কাপড় দিয়ে যাবে, সেই জামা কাপড়গুলো পরে রাত্রেবেলা তৈরি থেকো। আমি কিন্তু তোমাকে এসে নিয়ে যাব। আমি বললাম, কোথায় নিয়ে যাবা? আমি কোথায় যাব? ফাতেমা বলল, কোথায় যাবে সেটাকে জিজ্ঞেস করতে হবে? আমি তোমাকে যেখানেই নিয়ে যাই, তুমি যাবে না আমার সঙ্গে? আমি বললাম, হ্যাঁ অবশ্যই যাব, আমাকে যেখানে নিয়ে যাওয়া সেখানেই নিয়ে যাব। তবে আমি তোমাকে যে বিশ্বাস করি সেটার বিশ্বাসঘাতকতা কখনো করো না, ঠিক আছে? ফাতেমা আমার কাছাকাছি এসে বলল, ওরে আমার প্রেমিক পুরুষ, প্রথম দিনেই এত বড় কথা? আচ্ছা ঠিক আছে, করব না। তাই বলে ফাতেমা আমার হাতটা শক্ত করে চেপে ধরে বলল, ঠিক আছে থাকো, আমি কালকে আবার আসবো। হ্যাঁ। ফাতেমা চলে গেল। আমার সারা রাত ঘুম হলো না। আমার মনে হচ্ছিল ফাতেমার গায়ের ঘ্রাণ আমার গায়ের সঙ্গে লেগে আছে এবং আমার হাতের সঙ্গে লেগে আছে।
আমি আমার জীবনে কোনোদিন কোনো মেয়ের এত কাছাকাছি যাইনি। জীবনে প্রথমবারের মতো এই মেয়েটা আমার কাছে এসেছে এবং সেও একটা পরী, কোনো মানুষ নয়। আসলেই মানুষ হয়তো আমার যোগ্য নয়, না সরি ভুল হলো, আমি মানুষের যোগ্য নই, যার কারণে হয়তো আল্লাহ তাআলা আমাকে ভালোবেসে একটা নেককার জিন পাঠিয়ে দিয়েছেন, যে কিনা আমাকে বোঝে এবং আমাকে পছন্দ করে। আমিও তাকে পছন্দ করে ফেলেছি। তবে সে যে একটা পরী ছিল সেটা আমার জানা ছিল না, আর পরীরা যে এত ভালো হয় সেটাও আমার জানা ছিল না। আসলে কি ওরা ভালো নাকি খারাপ, নাকি আমাকে দিয়ে কোনো উদ্দেশ্য হাসিলের চেষ্টা করছে? সারাত ভরে এসবই আমার মাথায় ঘুরপাক খেতে লাগলো। ফাতেমা আমাকে বলে গিয়েছে কালকে দুপুরে কেউ একজন আসবে, এসে তাকে কিছু কাপড় দিয়ে যাবে, সেই কাপড় পরে রাত্রেবেলা তৈরি থাকতে। কিন্তু ফাতেমা আমাকে কোথায় নিয়ে যাবে আমি সেটাই ভাবতে লাগলাম। পরের দিন দুপুর হলো। দুপুরবেলা নামাজ পড়িয়ে আমি বারান্দায় বসে আছি। বসে কোরআনটা নিয়ে আস্তে আস্তে করে পড়ছি। খানিকক্ষণ বাদে মসজিদের গ্রিলের সামনে একজন লোক এসে দাঁড়ালেন। বললেন যে, আপনি কি অমুক? আমি বললাম, জি। বলেন। তারপর সেই লোকটা আমার হাতে একটা প্যাকেট এগিয়ে দিল। লোকটার মুখে লম্বা দাড়ি এবং দেখতে বেশ সুদর্শন একজন পুরুষ। তাকে দেখে মনে হচ্ছে সে এই অঞ্চলের মানুষ নন এবং তাকে একটু অস্বাভাবিকই লাগছে। তবে আমার মনে হলো যে সে কোনো মানুষ না, কারণ হচ্ছে সে একজন জিন। আর ফাতেমা যেহেতু পাঠিয়েছে, সে তো কোনো মানুষকে নিশ্চয়ই পাঠাবে না, নিশ্চয়ই কোনো জিনের হাতে কোনো কিছু পাঠিয়েছে। আমি সঙ্গে সঙ্গে জিজ্ঞেসই করে ফেললাম, আপনি কি একজন জিন? লোকটা তখন বলল, হ্যাঁ আমি জিন এবং আমাকে ফাতেমা পাঠিয়েছে। আপনি এই জিনিসটি ধরুন, আপনাকে দেবার জন্য পাঠিয়েছে। আমি বললাম, আমি আমার জীবনে কোনোদিন জিন দেখিনি, এটা কি আপনার আসল রূপ? সেই লোকটা বলল, আমি আপনাকে বেশি কথা বলতে পারবো না, এই জিনিসটা আপনার হাতে দিয়ে যাওয়ার কথা আছে, আমি সেটা দিয়েই চলে যাচ্ছি। তারপর তিনি আমার হাতে সেই জিনিসটা বাড়িয়ে দিলেন। আমার সামনে একটা জিন, কিন্তু তাকে দেখতে হুবহু মানুষের মতো, মানুষের মতো হাত পা, সমস্ত কিছু মানুষের মতো। আমি তাকে বারবার দেখছিলাম। সে যখন আমার কাছে সেই ব্যাগটা দিয়ে চলে গেল, আমি দেখলাম সামনে হাঁটা শুরু করলো। খানিকটা দূরে যাওয়ার সঙ্গে সঙ্গেই সে হাওয়ার সঙ্গে মিলিয়ে গেল। আমি বুঝতে পারলাম না হাওয়ার সঙ্গে মিলিয়ে যায় কিভাবে মানুষ। ও সে তো মানুষ নয়, সে তো একটা জিন। আর জিনাদের এরকম ক্ষমতা আল্লাহ তাআলা নিজেই দিয়ে রেখেছেন। আমরা তো এইসব বিষয়ে অবগত আছি, আর একজন হাফেজ হয়ে আমার তো এইসব বিষয়ে ভালোভাবে জানার কথা। আমি সেই প্যাকেটটা খুলে দেখলাম রাজকীয় ধরনের একটা পোশাক, এবং এত দামি পোশাক আমি আমার জীবনে কোনোদিন পরিনি। জীবনে কোনোদিন খাবারই জোটেন ঠিকমতো কপালে, আর এরকম পোশাক তো পরের কথা। তারপর আমি সেই পোশাকটা পরে নিলাম। আসলেই রাজাদের পোশাক। রাজা বাচ্চারা স্বভাবত এরকম কাপড় পরে। কাপড়ের গায়ে খুব সুন্দর মসৃণ এবং তার উপরে খুব সুন্দর কারুকার্য করা। নিজেকে যেন রাজা রাজা মনে হচ্ছিল। কাপড়টা আসলে দুর্দান্ত। আমি খানিকক্ষণ পরে যখন পড়েছি তখন বাইরে থেকে কেউ একজন ডাক দিলেন, বললেন, ইমাম সাহেব মসজিদে কি আছেন? আমি কোনো কথার জবাব দিলাম না, সঙ্গে সঙ্গেই সেই কাপড়টা খুলে ফেললাম। কারণ এত দামি কাপড় যদি কেউ দেখে ফেলে তাহলে তারা নানান কথা জিজ্ঞেস করবে। হয়তো বলবে কোথা থেকে নিয়ে এসেছি, কিভাবে নিয়ে এসেছি, এত দামি পোশাক কে দিল। আমি খুলে আমার সেই পুরাতন পাঞ্জাবিটা পরে বাইরে গেলাম। বাইরে এসে বললাম, কে? তখন বললেন, আমি গ্রামেরই একজন। ও আপনি? হ্যাঁ বলুন, তা কি চাচ্ছেন? তখন সেই লোকটা বলল, আজকে সন্ধ্যার পরে আমাদের বাড়িতে একটা কোরআনের অনুষ্ঠান আছে। কোরআনের কয়জন হাফেজ আসবেন, আপনি থাকলে ভালো হয়, দোয়া মাহফিল আছে। আমি বললাম, সন্ধ্যার পর তো আমার একটু কাজ আছে, যেতেই হবে? লোকটা তখন বললেন, হ্যাঁ গেলে ভালো হয়, আমাদের ওই মসজিদের ইমামও থাকবেন, বলল আপনাকেও দাওয়াত দিতে, আপনি গেলে ভালো হবে, আপনি দয়া করে চলে আসবেন, ঠিক আছে? আর আমার বাড়ি হচ্ছে ওই উত্তরপাড়ার যে পাকা মসজিদের একদম সাথেই, আপনি গেলেই বুঝতে পারবেন, ঠিক আছে? আপনি না হয় মাগরিবের নামাজ আমাদের ওখানেই পড়লেন। আমি বললাম, আচ্ছা ঠিক আছে। আমি আসলে যেতে চাচ্ছিলাম না, একটু ইতস্তত করেই তাকে ঠিক আছে বললাম। ফাতেমা আমাকে বলেছে সে সন্ধ্যার পরে আমাকে নিতে আসবে, কিন্তু আমি কি ওইখানে যাব? আমি কি করব বুঝতে পারছি না। তবে যেহেতু বলেছে না গেলেও তো কেমন ধরনের বেয়াদবি হয়ে যায়। আমি বললাম, আচ্ছা ঠিক আছে তাহলে যাই। আর ফাতেমা এসে তো জানতেই পারবে যে আমি এক জায়গায় গিয়েছি, সেখান থেকে তো খুব বেশি টাইম লাগবে না, আর মিলাদ পড়তে তো খুব বেশি একটা টাইম লাগে না, তাই না? আর ফাতেমা বলেছে, আর ও তো ঈশার নামাজের পরে আসে না, সন্ধ্যার পরে বলতে তো ঈশার নামাজ, তাই না? যাই হোক, আমি সেখানে গেলাম দাওয়াতে। সেখানে বড় হুজুর ছিল এবং সবাই ছিল। সবাই একসাথে কোরআন তেলাওয়াত করতে লাগছিল। ওই বাড়ির পুরাতন মৃত ব্যক্তিদের জন্য একটা দোয়ার মাহফিলের আয়োজন করা হয়েছে, সেখানে আমি ছিলাম। মোটামুটি ঈশা নাগাদ থাকলাম।
তারপর সে এশার নামাজ পড়ে এসে আমাদের খেতে দেওয়া হলো। ফাতেমা বসে আছে আমার খাটের উপর। আমি বললাম, ফাতেমা, আমার ভুল হয়ে গিয়েছে। আমি আসলে একটা জায়গায় গিয়েছিলাম, সেখান থেকে আসতে আসতে একটু দেরি হয়ে গেল। তুমি কিছু মনে করোনি তো? ফাতেমা বলল কি যে, তুমি যে কোথায় গিয়েছিলে আমি খুব ভালোভাবে দেখেছি। কেউ অমুক জায়গায় ছিলে। তুমি যে সবার সামনে কথা বলছিলে না, আমার তখন খুব ভালো লাগছিল। অন্য কেউই এত চমৎকারভাবে কথা বলতে পারেনি। তারপর তুমি যখন জোরে জোরে ওইখানে আয়াত পড়ছিলে ওইগুলো আমার খুব ভালো লাগছিল। আর আমি একদমই কিছু মনে করিনি। আর তুমি এত ভয় পাও কিসের জন্য বলো তো? আমি তো তোমাকে কখনো কিছু বলবো না। তুমি খুব ভালো, জানো। আমি বললাম, আমি ভালো নাকি তুমি ভালো বলো তো? আমি যখনই যা কিছু করি সেইটাই ভালো হয়ে যায়, তাই না? ফাতেমা বলল, হ্যাঁ, ভালো হয়ে যায়। আসো, আমার পাশে বসো। তারপর আমি ফাতেমার পাশে বসলাম। বললাম কি যে, তুমি তো জামাটাকে এইভাবে এরকমভাবে ফেলে রেখে গিয়েছ। তুমি এটা পড়েছিলে, তাই না? আমি বললাম, হ্যাঁ, পড়েছিলাম। ফাতেমা তখন বলল, এটা আমি আমার নিজ হাতে বানিয়েছি। তুমি সেলাইয়ের কাজও পারো? ফাতেমা বলল, হ্যাঁ, আমি টুকটাক সেলাইয়ের কাজও পারি, মায়ের কাছ থেকে শিখেছিলাম। এইগুলোই আমি নিজেই তৈরি করেছি। আর আমাদের ওইখানের পোশাক কারখানায় যারা পোশাক তৈরি করে তাদের কাছ থেকে টুকটাক শিখেছি। এই পারি, তোমার জন্যই কয়েকদিন বসে বানিয়েছি। তখন আমি ফাতেমার দিকে তাকিয়ে কান্না করে দিলাম। বললাম যে, এত সুখ কি আমার কপালে শুইবে? আমি এত সুখ কোথায় রাখি? ফাতেমা তখন বলল, হয়েছে, এত কথা বলতে হবে না। আপনি দয়া করে আমার সঙ্গে এখন চলুন। আমি বললাম, কোথায় যাব? ফাতেমা আবার বলতে লাগলেন, আমি যেখানে ইচ্ছা সেখানে নিয়ে যাব। তুমি কি আমার সঙ্গে যাবে? আমি বললাম কি যে, হ্যাঁ, অবশ্যই যাব। তুমি আমাকে যেখানে নিয়ে যাবে আমি সেখানেই নিয়ে যাব। তারপর ফাতেমা বলল, তুমি জামা কাপড়গুলো পরিবর্তন করে নাও। আমি বললাম কি যে, তাহলে তুমি একটু বাইরে যাও, আমি জামা কাপড় পরিবর্তন করে আসছি। ফাতেমা বলল, কয়েকদিন পরেই তোমার সঙ্গে আমার বিয়ে হবে, আর আজকেই এত লজ্জা পাচ্ছ? আমি বললাম, লজ্জা পাওয়ার আছে না? ফাতেমা তখন বলল, না, লজ্জা পাওয়ার কিছু নেই। এখনই দ্রুত আমার সামনে ড্রেস চেঞ্জ করবে, তাড়াতাড়ি। তারপর আর কি করার, লুঙ্গির নিচ দিয়ে এই পায়জামাটা পরলাম এবং তার সামনেই আমার পুরাতন পায়জামাটা পাঞ্জাবিটা খুলে তারপর ওই ভালো সুন্দর জামা কাপড়টা পরে নিলাম। আমাকে দেখতে আসলে রাজপুত্রের মতো লাগছিল, সেটা ফাতেমা আমাকে বলতে লাগলো। তারপর বলল কি যে, ওহি আমার রাজপুত্র, বোকা রাজপুত্র, চলেন এবার চলে যাই আমরা এখান থেকে। আমি ফাতেমার হাত ধরলাম। ফাতেমা আমাকে শক্ত করে তার হাতের সঙ্গে হাত লাগিয়ে রেখেছে। বলল, চোখ বন্ধ করুন। আমি সঙ্গে সঙ্গে চোখ বন্ধ করে ফেললাম। আমার কাছে মনে হচ্ছিল আমি যেন হাওয়ায় ভাসছি। খানিকক্ষণ বাদে চোখ খুলে দেখি আমার সামনে বিরাট এক মহলের মতো বাড়ি, চারিপাশে ঘন জঙ্গল এবং গাছ দিয়ে ঘেরা। এত সুন্দর বড় বাড়ি এর আগে আমি কোনোদিন দেখিনি। আমি ফাতেমাকে বললাম, এটা কোথায়? ফাতেমা তখন বলল, এটা আমাদের অঞ্চল, জিনেদের অঞ্চল। প্রিয় দর্শক, এই গল্পের দ্বিতীয় পর্ব এখানেই শেষ। তৃতীয় পর্বে কি হয়েছিল সেটা জানতে হলে আমাদের সঙ্গে থাকুন। এতক্ষণ কণ্ঠে আমি ইমরান আপনাদের সঙ্গে ছিলাম। আশা করি আমাদের ভিডিওগুলো আপনাদের ভালো লাগছে। আপনারা আমাদেরকে বেশি বেশি করে সাপোর্ট করছেন না, কারণ সাপোর্ট করলে বেশি বেশি করে কমেন্ট, লাইক করতেন এবং আমাদের ভিডিও শেয়ার করতেন। এত কষ্ট করে আপনাদের জন্য ভিডিও বানাই। আপনারা হয়তো জানেন না যে এই ভিডিওর ভয়েস দেওয়ার সময়ও আমি প্রচণ্ড পরিমাণ কাশছিলাম এবং আমার গলা দিয়ে শব্দ বের হচ্ছিল না। তবুও আপনাদের জন্য গল্প দিতেই হয় নিয়মিত, কারণ আপনারা আমার সবথেকে প্রিয় ফ্যান আছেন, যারা গল্প না হলে হয়তো ঘুমাতেই পারেন না। আমার কাছে আমার নিজের গল্পগুলো খুব ভালো লাগে, কিন্তু এত কষ্ট করে এত কাশি নিয়েও কণ্ঠ যখন গলা দিয়ে বের হয় না, তারপরেও অনবরত আপনাদের গল্প শুনিয়ে যাওয়া আমার কাছে ভালো লাগে বলেই করে থাকি। কিন্তু এত কষ্ট করে ভিডিও রেকর্ডিং করে, এডিটিং করে ভিডিও পাবলিশ করার পরে যখন দেখি আপনারা ভিডিওতে কমেন্ট করছেন না, লাইক করছেন না, আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করছেন না, বেশি বেশি করে ভিডিওতে ভিউ হচ্ছে না, তখন আসলে খুব খারাপ লাগে। আমি আশা করব আপনাদের কাছ থেকে এতটুকু আশা তো রাখতেই পারি, তাই না? আপনারা আমাকে বেশি বেশি করে সাপোর্ট করবেন, এতটুকুই আপনাদের কাছে রিকোয়েস্ট। দেখা হবে পরবর্তী এপিসোডে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।